নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রীমতী বাণী বসুর লেখা একটি ছোট গল্প, শৈরিনী। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, শৈরিনী, লেখিকা বাণী বসু। থলে দুটো দাও, বাজারে যাব। একটু কুচো চিংড়ি এনো আর পেঁয়াজ কলি। কলি কিন্তু শাক নয়, সাদা পাঁপড় দেখো তো। লিস্ট করো, ফরমাশগুলো এলোমেলো ছুঁড়ে মারলে হবে না। লিস্ট করার কি আমার এখন সময় আছে? জিনিসগুলো তো রিলেটেড, মানে মনে রাখতে অসুবিধে কি? তক্ক করো না, তক্ক ভালো লাগে না সাত সকালে। মেয়ে মানুষ মানেই তক্ক। কথা শুনলে মনে হয় কথা কইছে কোনো উপমন্যু নয়, নির্জলা এক উপিন, উপেন্দ্রনাথ দেব শর্মা টর্মা। এক্ষুনি শরৎচন্দ্রের চরিত্রের গলায় বলে উঠবে, তোমার ছোঁয়া খাবার খেতে আমার আজ ঘৃণা বোধ হচ্ছে। শরৎচন্দ্রের ডায়লগ মনে করতে রিনার হাসি পেয়ে গেল। ডাল ধুতে ধুতে সে ফিক করে হেসে ফেলল। শরৎচন্দ্র পড়তে দেখলেই মা রাগ করত, বলতো, অন্য কিচ্ছু না, গুছিয়ে ঝগড়া করতে শিখবি, আমার ওপরেই শিক্ষাটা ফলাবি সবার আগে। দাদা বলতো, শুধু ঝগড়া নয়, প্রেমালাপ করতেও শিখবে মা, বেশ গুছিয়ে প্রেমালাপ। দেবদা, নদীতে কত জল, অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না? তোরই তো কণ্ঠস্থ মুখস্থ দেখছি, রিনা ঠাট্টা করত। কিন্তু না, শরৎচন্দ্রের প্রেমালাপ রসালাপ নয়। উপিন প্রমুখদের বুড়োটে সেকেলেমিতেই উপমন্যু সবাইকে টেক্কা দেবে মনে হচ্ছে। আর কি নিরস, কি নিরস! টাকা, আনা, পাই, কিলো, মিটার, লিটার ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। ধরো বন্ধুর বিয়েতে ভালো করে সাজলো রিনা, একটা নতুন তঞ্চই শাড়ি পরে, গয়না প্রসাধন, আয়নায় নিজেকে দেখতেও দারুণ লাগলো। কেমন লাগছে গো? উপমন্যুর গা ঘেঁষে দাঁড়িয়ে লজ্জা লজ্জা মুখ করে অতঃপর জিজ্ঞাসা। উত্তর হলো, ন্যাকামি রাখো, তাড়াতাড়ি নাও। ন্যাকামি, ঢং। এই কথাগুলো যেন শুধু রিনাকে নয়, রিনার আত্মাকেও অপমান করে। ভেতরটা কুঁকড়ে যায়, মনে হয় সে নিজেকে যা ভাবছে সে তা নয়, সে যতদূর সম্ভব অকিঞ্চিৎকর, তুচ্ছ। আর উপমন্যুও তার জানা বোঝা মানুষ নয়, সে অন্য, একেবারে অন্য। ভয় ভয় চোখে সে চারিদিকে তাকিয়ে দেখে, ওই তো খাটের ওপর জয়পুরি বেড কভার বিছানো। ভেবেছিল ওটা তারই, তাদেরই খাট, কিন্তু তা বোধহয় নয়। ও আর কারো খাট, ওখানে অন্য কেউ শোয়। ওই আলমারি, বইয়ের র্যাক, পড়ার টেবিল, খাটের পাশে লম্বা একফালি কার্পেট, চিনে লণ্ঠনের মতো ওই আলোর শেডটা অনেক শখ করে যেটা লাগিয়েছিল, মিম সাহেব নাচা ঘড়ি যেটা তার রাঙা কাকু বেলজিয়াম থেকে এনে দিয়েছিলেন। এ সমস্তই চূড়ান্ত ন্যাকামি, অর্থাৎ ভান, অর্থাৎ মিথ্যা। কানে ন্যাকামি শব্দটার অপমান প্রত্যাখ্যান নিয়ে রিনা বাইরে গিয়ে দাঁড়ায়। রান্নাঘরের দিকে চোখ পড়ে, স্টিলের কয়েকটা বাসন দেখা যাচ্ছে, ঝকঝক করছে। ক্রিসমাস কার্ডের মতো একগুচ্ছ ফুল আঁকা সাদা উনুনটা ভীষণ প্রিয় রিনার, খুব যত্ন করে ব্যবহার করে এগুলো। এগুলো এগুলো কি ন্যাকামি? ওই রান্নাঘরের তাক গোছানো, পেতল পালিশ করা, সোডা সাবান দিয়ে রান্নাঘরের মেঝে পরিষ্কার করা ঘষে ঘষে? না, সম্ভবত এগুলো ন্যাকামি নয়, খুব কেজো গোছের ব্যাপার এসব। কাজ করো, খাও দাও, ঘুমাও, কাগজ পড়ো, দু চারখানা বই পড়ো, আর হ্যাঁ, রাত্রির বেলা ডাক পড়লে সাড়া দিও। নিভাঁজ নির্ভেজাল প্রকৃতির ডাক কিন্তু। কেন, কেন এমন হলো? বাচ্চারা এলো না বলে? কিন্তু সেও তো তার অপরাধ নয়। ডাক্তার দিদি বলেই দিলেন, কোনো অসুবিধে নেই, কারোরই কোনো ডিফেক্ট নেই। স্পার্মগুলো যে কেন কোনো ওভামকে ফার্টিলাইজ করতে পারছে না, তা ভগবানের বাবারও সাধ্য নেই বলার। মিস্টার দত্ত, আপনি একটু টেনশন কমান তো। মিসেস দত্ত, আপনি যেমন ভালো লাগে তেমন করে দিন কাটাবেন, যেমন খুশি থাকবেন। ধরুন, ইচ্ছে হলো মাথায় একটা ফুল গুজলেন, ইচ্ছে হলো একদিন রান্না করলেন না, দোকান থেকে খাবার আনিয়ে চালিয়ে দিলেন। অনেক সময় বড্ড গতানুগতিকতার মধ্যে বাধা পড়ে যান আপনারা। প্লিজ লেট ইয়োর সেলফ গো, ইট ক্যান মেক আ গ্রেট ডিফারেন্স। তা নয় তো
আমি ডাক্তার হয়েও শনাক্ত করতে পারছি না ভাই আপনাদের স্টেরিলিটির কারণটা কি। ডাক্তার দিদি পারেননি, কিন্তু রিনা বোধহয় পারে। ওই যে উপমন্যুর স্পার্ম, ওরাও তো উপমন্যুরই মতো একই ডিএনএ কোড মেনে তৈরি হয়েছে। সেই লক্ষ লক্ষ স্পার্ম বিনার গুটি কয় ডিম্ব বেচারির দিকে বাঁকা হেসে তেড়ে যায়, বলে ইয়েস, একটা বাচ্চার বডি তৈরি করতে রাজি আছি ঠিকই, কিন্তু খবরদার, নো ন্যাকামি। তার ভিতরে ওভামদের কুকড়ে যাওয়াটা আজকাল টের পেতে শুরু করেছে রিনা। তাই কেন তার ঘর শূন্য এ নিয়ে রিনার মনে কোনো খেদ থাকলেও কোনো প্রশ্ন নেই। রুটিন মাফিক খাওয়া দাওয়া শেষ করে ফুস করে একটা সিগারেট ধরিয়ে সোফায় একটু কাত হলো উপমন্যু। ওটা ওর উত্তর 40 সাবধানতার ডাক্তারের পরামর্শ, অক্ষরে অক্ষরে মেনে চলে। সিগারেট আর মধ্যেও বারণ, সে বারণটা অবশ্য সে শোনে না। এইবার চানে ঢুকবে রিনা। চুল খুলতে খুলতে আর চোখে দেখল উপমন্যু উঠে পড়েছে। যাক, এইবার বেরোবে, বেরিয়ে যাবে। বেরিয়ে যাচ্ছে। মস্ত বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রিনা উপমন্যুর পরিত্যক্ত সোফাটায় বসে পড়ল। শুধু চুলের বিনুনিই খুলছে না, যেন সারা শরীরে তার অঙ্গের সঙ্গে অঙ্গ, প্রত্যঙ্গের সঙ্গে প্রত্যক্ষ বিননও ছিল। স্নায়ুতে স্নায়ুতে জড়িয়ে গিঁট পড়ে গিয়েছিল, সেই সব গিঁট খুলছে সে সযত্নে। জট ছাড়াচ্ছে, বিলি কাটছে। কি আরাম, কি অসহ্য মুক্তির আরাম। অনাবশ্যক একটা লাফ দিয়ে উঠে দাঁড়ায় রিনা। চুলের ভিতর দিয়ে চিরুনি চালাতে চালাতে আরামে চোখ বুজে আসে, কিন্তু সেই কুড়েমি এক ভ্রুকুটিতে তাড়িয়ে সে বাথরুমে ঢুকে যায়। লাল বালতিটাকে কলের তলায় বসায়, তারপর ম্যাচিং লাল মগটা গপ গপ করে ডুবিয়ে তার জল ঢেলে যায় গায়ে। সাবান লাগাতে লাগাতে যতক্ষণ না গাদা ফেনায় গোটা শরীর ভরে যায়, ততক্ষণ সাবানটাকে ছাড়ে না। চন্দনের গন্ধে বাথরুমটা ভরে যায়। নিজের ঈষৎ নত বুক তুলে ধরে সাবান দিয়ে ধোয়ার নামে অনেকক্ষণ আদর করতে থাকে সে। অঞ্জলিটা ঝটপট মুঠো করে পদ্মকলির মতো আকার করে দেখে, না, বেশ সুললিত সাবলীল আছে মুঠো। গিট পড়া শক্ত আড়ষ্ট হয়ে যায়নি এখনো, তেমন গরম এখনো পড়েনি, তাই চুলটাও তেমন করে ভেজায়নি সে। সরু একটা সিঁদুরের রেখা আর একটা কুমকুমের টিপ পড়লেই মুখখানা বেশ হেসে ওঠে। সামান্য একটু ক্রিম ঘষে নেয়। পাট ভাঙা একটা হালকা কমলা রঙের ছাপা শাড়ি পরতে পরতে নিজেকে ভীষণ ভালো লাগতে থাকে তার। মনে হয় আদর করুক কেউ, কেউ তাকে একটু আদর সোহাগ করুক। নিজেকে, নিজের মুখটাকে চুমো খাবার জন্য অনেকক্ষণ এপাশ ওপাশ ফিরে বৃথা চেষ্টা করে সে। তারপর একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে 1 কাপ দুধ খায় চকলেট দিয়ে, ঠান্ডা ঠান্ডা, ঢালা উপর করে করে ফেনা ওঠানো। গান চালিয়ে দিতে হবে এখন তাকে, মাস্ট। অখিল বন্ধু ঘোষের ক্যাসেটটাকে সে বাছে। তারপর একটা পত্রিকা হাতে নিয়ে সোফাটায় পিঠ এলিয়ে বসে। নিচু একটা বেতের মোড়া টেনে আনে সামনে, পা দুটোকে তুলে দেয় তার ওপর। তারপর বইয়ের পাতায় চোখ রাখে। এখন গানের দিকেই তার মন পুরোটা চলে যাবে, না গল্পের বিবরণে মন হারাবে, সেটা নির্ভর করছে সম্পূর্ণ গায়ক আর লেখকের আপেক্ষিক কেরামতির ওপর। তবে সত্যি কথা বলতে কি, সুরও নয়, সাহিত্যও নয়, আসলে তার মন ডুবে যায় একটা মনোরম অনুভূতির সাগরে। সুর, তাল আর সাহিত্য রস দিয়ে তৈরি তার জলরাশি। কি পড়ল, কি শুনল, সেগুলো তার মনে থাকে আবছাভাবে। শুধু হৃদয়ের ভেতরটা কুলে কুলে ভরে যায়। হৃদয়ের এই রকম টইটুম্বর অবস্থাতেই দরজার ঘণ্টিটা সেদিন পাখির গলায় ডেকে উঠল, কুরকুর কুরকুর, কুরকুর কুরকুর। ম্যাজিক আইতে চোখ রেখে কাউকে দেখতে পেল না রিনা। অগত্যা ছিটকিনি খুলে একটু ফাঁক করতেই হলো দরজাটা। প্রথমেই একটা সাদা ঝলক, বাইরের সকাল 10টার প্রখর আলো আর সাদা শার্ট, সাদা প্যান্টের সুরিত ঝলক। তুমি, তুমি এখানে, তুমি হঠাৎ? আশ্চর্য হয়ে আনন্দের তুঙ্গে উঠে গিয়ে রিনা কোনো মতে বলল। কোনো কথা না বলে প্রাণ খোলা হাসিতে মুখ ভাসিয়ে ও ভেতরে ঢুকে এলো। হাতের ব্রিফকেসটা দেখিয়ে বলল, ভালো বিজনেস হয়েছে আজ। এখন আমি একটু বিশ্রাম এবং 1 কাপ ভালো দেখে ধোঁয়া ওঠা চা অর্জন করছি তোমার হাতের। কি আশ্চর্য, বসো না, বসো আগে। আহ্লাদে কিশোরীর মতো শরীর মুচড়ে দিয়ে রিনা বলল। ও বসে আছে। আধা অন্ধকার বসার ঘরটায় আলো জ্বলছে বলে মনে হচ্ছে। ওর হাত পা নাড়াচাড়ার মধ্যে একটা হালকা অ্যাথলেটিক ভাব আছে, যে কোনো মুহূর্তে উঠে দাঁড়াবে।
সরে এক সোফা থেকে আরেক সোফায় যাবে, কি এক লাফে পৌঁছে যাবে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এই লঘুতা ও পেয়েছে যোগ থেকে, যোগও করত রোজ। এখনো চালিয়ে যাচ্ছ? গ্যাসে চায়ের জল বসিয়ে দরজার ফাঁকটুকুন দিয়ে ওর দিকে তাকিয়ে বলল রিনা। কি? যোগ। বাহ, ওটা তো আমার প্রকৃতির দ্বিতীয় অংশই হয়ে গেছে, সেকেন্ড নেচার। চালাবো না? যোগ বাদ দিয়ে আমার দিনই শুরু হয় না। খবরের কাগজের পাতা উল্টোচ্ছে, খড়মড় খড়মড় শব্দ হচ্ছে একটা। ওর ছোঁয়াচেই যেন রিনার পদক্ষেপেও কেমন একটা হালকা ভাব এসে যায়। ভেতর থেকে কি একটা ঢেউয়ের মতো ফুলে ফুলে উঠছে। তার মনে হয় না 9 বছর বিয়ে হয়ে গেছে। আগের চেয়ে ভারী আর আলগা হয়েছে শরীর। শরীরটা অগোছালো, ভুলে যায় সে পুরো মানুষটাই যত চেষ্টাই করুক আগের মতো লাবণ্যময় হতে পারে না কিছুতেই। ধোঁয়া ওঠা 2 কাপ চা একটা সাদা ট্রেতে। এই দেখো কেমন তোমার সঙ্গে ম্যাচ করা ট্রে, ম্যাচ করা কাপগুলো। আরে তাই তো। খুশি ছড়িয়ে যায় ওর সর্বাঙ্গে। বলে, আসল কথাটা বলছো না কেন? একদম আসল কথাটা। কি? তুমি তো নিজেই আমার সঙ্গে ম্যাচ করা, তাই বাকিগুলো আপনিই ম্যাচ হয়ে যায়। দূত। দেয়ালে টাঙানো গোল আয়নার দিকে তাকাবার চেষ্টা করলো রিনা। দেখতে পেল না, কিন্তু আয়নার দিকে তাকাবার দরকার কি? নিজেরই বোধ দিয়ে তো নিজেকে চিনে নেওয়া যায়। ভাঙাচোরা থ্যাতলানো, ধমসানো, দাবড়ানো এই রিনা কি ওর সঙ্গে মানানসই হতে পারে? কয়েকটা লাল গোলাপ ঝলসে ওঠে ওর হাতে। দেখো তো এগুলো ম্যাচ করে কিনা। গোলাপের আরক্ত সংরাগ ওর হাত থেকে তার হাতে ক্রমে তার সর্বাঙ্গে চড়িয়ে যাচ্ছে বুঝে রিনা কাছে, আরো কাছে চলে যেতে থাকে। আরো ঘন হয়ে যায় দুজনে। ধরা গলায় রিনা বলে, ছাড়ো, এবার ছাড়ো। মনে আছে সেই সব দিন, ঋণ দিন, যখন কলেজের পিছনে দরজা দিয়ে পালিয়ে তুমি আর আমি ডাক্তারদের চেম্বারে? মনে আছে সেই রোদের গন্ধ, বাতাসের রং, ভিক্টোরিয়ার পুকুর পাড়ের সেই যমুনা যমুনা জল? রিনা মন্ত্রমুগ্ধের মতো বলল, মনে আছে সেই অনন্ত চিনে বাদাম, আইসক্রিমের সেই মধুর ক্ষণ, আউটরামের গোলঘরের সেই মহাকাশ। মনে আছে। আর ঘাসের তবকে মোড়া মাঠের উষ্ণতা, মেঘের তবকে মোড়া দুপুরের দুপুরালি, হিমের তবকে মোড়া। রিনা দেখল ওর চোখ চকচক করছে। ওরা পুরুষ, কখনো কাঁদে না, ওদের নাকি কাঁদতে নেই। কিন্তু সে তো মেয়ে, নেহাতি মেয়ে, তাই তার চোখ উপচোতে দিল সে। আর তখনই এলো সেই চুমো, যা সকাল থেকে সে নিজেকে নিজে দিতে চাইছিল, ব্যর্থ হচ্ছিল বারবার। জলের ফোঁটাগুলো গাল বেয়ে নেমে এসে ঠিক যেখান থেকে গালের কিনার বেয়ে শূন্যে ঝাঁপিয়ে পড়ে, সেই কিনারে, এ কিনার থেকে ও কিনারে চোখের পাতায়, কানের লতিতে, তারপর ঠোঁটের কুল থেকে মুখের গভীরে ক্রমশ প্রবিষ্ট হয়ে যেতে থাকে ক্রমশই। শেষ বিকেলে সমস্ত প্রকৃতি আবির মাখে। ছাতে না উঠলে প্রকৃতি দেখা যায় না এখানে, কিন্তু কেমন করে যেন তার নজরে একটা পেরিস্কোপ জাতীয় কিছু এসে যায়। সে দেখতে পায় ওপরে এবং নিচে সব। গোটা পরিপার্শ্বই যদি হোলির রঙ্গভূমি হয়ে যায় তো না দেখে উপায়। আসল প্রেমই আমাদের দিয়ে যায় এক ধরনের সুস্বাস্থ্য, যাতে করে শরীরটা থাকে সতর্ক, সবসময় চনমনে। প্রেম আরও দেয় এক অদ্ভুত অভিনিবেশ। গোটা পৃথিবীর অন্তর্নিহিত খেলাটা পরিষ্কার করে বোঝা যায় যেন। হঠাৎ যেন একটা শক্ত পাটিগণিতের অঙ্ক সোজা হয়ে গেল। বেশ হেসে হেসে ভালোবেসে সেই সব প্রতিদিনের কর্তব্য কাজগুলো করতে থাকে রিনা, যেগুলো ভুতুড়ে রকমের বিশ্রী লাগতো আগে। যেমন বালিশের ওয়ার পরানো, মশলাপাতির কৌটা পরিষ্কার করা, নেতা ফুটিয়ে কাপ অ্যাশট্রে পরিষ্কার করা, এবং 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 হঠাৎ টিপ পড়েছে যে? বাঁকা চোখে উপিন। হঠাৎ এ সময়ে এত সাজ? ভুরু কুঁচকে উপিন। আশ্চর্য, টিপ না পড়াটা কোনোদিন চোখে পড়েনি, পড়াটাই চোখে পড়ল। টিপ। কপালে হাত চলে যায়। তাই তো, টিপই তো, কালচে ম্যাজেন্টা রঙের একটা টিপ। ঠিক আছে, টিপ লাগিয়েছি, কিন্তু সাজ কই? সেই একই কলকা ছাপের সুতির শাড়ি, সেই একই ব্লাউজ, সামান্য একটু মার পড়েছে কি? ইস্ত্রি চলেছে,
হবেও বা, অন্য মনেই এসব করে গেছে রিনা। আসলে ভালো লাগার রং লেগেছে গায়ে, হোলির সন্ধেবেলার আবিরের মতো। খুশির প্রসাধনীতে মুখের হাতের চামড়া মসৃণ হয়ে উঠেছে। ওসব শাড়ি টাড়ি টিপ ফিপ কিছু নয়। কেউ কি এসেছিল? কেমন একটা সন্দেহের ছোঁয়া উপিনের গলায়। কে এসেছিল আজ? ক্রমশ আরও জোরালো, আরও নিশ্চিত হতে থাকে প্রশ্ন। কে আবার আসবে? না, তাই জিজ্ঞেস করছি। ঠিক যেন মনে হলো আমি ঢুকবার 2 মিনিট আগেও কেউ ছিল। কেউ এসেছিল? অনেক কথা বলে ফেলেছে। চটপট সে মোজা ছাড়ায় পা থেকে। জুতোর মধ্যে ঢোকায় মোজাগুলো, বাড়ির চটিতে সন্তর্পণে পা গলায়, তারপর কুকুরের মতো হাওয়ায় নাক ঢুকিয়ে ফোঁস ফোঁস করতে করতে শোবার ঘরে চলে যায়। চা করতে করতে হেসে ফেলে রিনা। টের পেয়েছে ঠিকই, কিন্তু যার জন্য নাক ফোঁস ফোঁস করা, সেই কাঁটালি চাপা যে তার বুকের খাঁজে। কেমন করে তার সন্ধান পাবে ভদ্রলোক? এসেছিল, সত্যিই তো এসেছিল। উপমন্যুর অনুপস্থিতির সময়টাই ওর প্রেজেন্ট প্লিজ করবার সময়। তবে কবে, কখন, ঠিক কোন মুহূর্তে ও আসবে সেটা বলা থাকে না, জানা যায় না। সত্যি কথাই, ও তো ইচ্ছে মতো আসতে পারে না। কাজের মাঝে সময় করে ওকে আসতে হয়। কবে সে সময় পাবে সে কথা কি ওই জানে? হয়তো কোনোদিন একটা শিরশিরের মতো হাওয়া বইল। চৈত্রের শেষের দিকে কি শরতের গোড়ায় যে রকম একটা মন কেমন করা হাওয়া দেয়, রিন রিন রিনঠিন দিন। হয়তো সারা সকাল ধরে নিজেকে প্রস্তুত করলো রিনা। প্রস্তুত মানে কি? সাজগোজ, ধুর। ঘর দুয়ার গুছোনো, ল্যাপা পোছা, ধুর। টিভিতে শেখানো ভালো ভালো খাবার দাবার করা, ধুর তোর। ওসব কিছুই লাগে না। চোখের কাজল ও দেখে না, দেখে চোখের ভেতর। বাড়ির সাজসজ্জার মধ্যেও কিছু দেখে না। যেটা দেখে তার নাম ছটা। প্রভা, দ্যুতি, রিনার। রিনা নামক মানুষের বিশেষ ঋণাত্বের যে ছটা তার মধ্যে থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটাই সেটাই ওর অনুভব করে আনন্দিত, অনুপ্রাণিত হয়ে ওঠার অবলম্বন। আর কিছু লাগে না। আর খাবার দাবার, পাছে রিনার কষ্ট হয় অসময়ে খাবার খুঁজে খেতে, তাই ও পেট ভরিয়ে আসে। আর তেমন ভালো ভালো জিনিস খেলে নিয়ে আসে রিনার জন্য। ছি ছি, এমন এক গোছা অর্কিডের পাশে তুমি তেলে ভাজা নিয়ে এলে? আরে, তেলে ভাজা বলে কি ফেলনা? কাচের কেসের মধ্যে রাখে আগে। কড়া থেকে ঝুড়িতে পড়তে পায় না, এমন কাটতি। তাহলে শোকেসে কোনগুলো যায় শুনি? শোকেসের গুলো বিক্রির না, ওগুলো বিজ্ঞাপন। তা তুমি যদি বলো তো ফিরিয়ে নিয়ে যাই। বেগুনি অর্কিডের ফুল দেখেই তোমার খিদে মিটুক। ইস, ঠোঙাটা দেখি একবার, গরম আছে কিনা। তেলে ভাজার সঙ্গে চাটা ভালোই জমে, কিন্তু তৈরি করতে একটু দেরি লাগবে, একটু হাঙ্গামা বলে। কফিরই জেদ ধরবে ও। এমন করবে যেন কফির জন্য প্রাণটা কাতরাচ্ছে ওর। কফি ছাড়া অন্য কোনো পানীয় যেন ওর চলে না। তুলনা করছে না বিনা, কিন্তু উপমন্যুকে কিছু তৈরি করে দিতেও ভেতরটা ভয়ে ঢিপঢিপ করে, কিংবা বিরক্তিতে গাটা কিসকিস করতে থাকে। চাটা কে করেছে? আমি? কেন? চিনি নেই। রুটিটা কে সেকেছে? আমি আবার কে? চামড়া। আলুর দমটা কে রেঁধেছে? কেন? নুন বেশি। আলু আরেকটু সিদ্ধ হতো। কোনো হোটেলের ফুড টেস্টারের চাকরি নিক তার চেয়ে। প্রতিটি খুঁটিনাটিতে এত খুঁত ধরবার বাতিক যদি, এতই কি খারাপ রান্না করে বিনা? ধরে বেঁধে কোনোদিন রান্না শেখেনি হয়তো, কিন্তু দেখে দেখে শুনে শুনে শেখাও তো শেখা। ভয়ের চোটে না চেখে রান্না নামাতেই পারে না রিনা। চেখে মনে হয়, এই রে, নুনটা একটু বেশি হয়ে গেছে। ঝপ করে খানিকটা চিনি দিয়ে দেয়। আবার চাখে, এই রে, মিষ্টিটা একটু বেশি হয়ে গেল। দে একটু জল ঢেলে। যা, পাতলা হয়ে গেল ঝোলটা। শেষে একটু ময়দাগুলা, একটু ঘি, একটু গরম মশলা দিয়ে গলদ ঘর্ম হয়ে যে জিনিসটা নামায়, সেটাকে যদি উপিন যাচ্ছে তাই একটা নামে ডাকে, তাকে দোষ দেওয়াও যায় না। ভয় আসল কথা। স্নায়বিক ভয় একটা কাজ করে তার প্রতি কর্মের পিছনে। অথচ ভয় পাওয়ার তো কথা নয়। টানা 3 বছর পরিচয়ের পরেই তো বিয়ে হয়েছে তাদের। তখন তো মনে হয়নি এমনি ভয় হবে। তাছাড়া এমনি এমনি যখন সে নিজের ভালো লাগায় শখে কিছু রান্না করে, ছোলার ঘুগনি কি বাঁধাকপির কোফতা, দিব্যি তো হয় জিনিসগুলো। তুমি করেছো? দারুণ। ও তো বলে আমি করেছি বলেই দারুণ নাকি?
আরে আমি তো ভাবতেই পারি না যে তুমি করেছো। আমার বাড়িতে আমি করব না তো কি বড় হোটেলের শেফ এসে করে যাবে? তা কেন? ওই সব হাড়ুর মা নাড়ুর মা থাকে না, ভাবলাম হয়তো তেমনই কেউ। তা সে যেই করুক, ফ্যান্টাস্টিক হয়েছে। আরেকটা দেখি। আর একটা করতে করতে দুজনে মিলে সব সাবার ফুড টেস্টার মশাইকে দিয়ে আর যাচিয়ে নেওয়া হয় না জিনিসটা সত্যি সত্যি উতরলো কিনা। 1 এপ্রিল যে রিনার জন্মদিন সেটা ও ছাড়া পৃথিবীর আর সবাই ভুলে মেরে দিয়েছে। সেই কবে মা জন্মদিনে ঠাকুরবাড়ি পুজো পাঠাতো আর পায়েস রাঁধতো। একবার 7-8 জন বন্ধুকে শখ করে নেমন্তন্ন করেছিল সে। মাকে কত সাধাসাধি করে ভালো ভালো রান্না হলো, দোকান থেকে কেক টেকও এলো, আইসক্রিমও এলো। পিঙ্ক নতুন ফ্রক পরে রিনাও রেডি। হায় রাম, একটা বন্ধুও এলো না। মা তো রেগে লাল। ভালো করে বলতে পারিসনি? আমাকে না হোক এতটা খাটালি, এত খাবার দাবার কি হবে এখন? তার যে অপমানে অনাদরে চোখ ফেটে জল এসে গেছে সে খেয়াল মায়ের নেই। পরদিন স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে ঝগড়া করতে গিয়ে আর এক ফ্যাসাদ। সে কি রে, আমরা ভেবেছিলাম এপ্রিল ফুল করছিস, সত্যি সত্যি তোর জন্মদিন 1 এপ্রিল? সত্যি সত্যি নেমন্তন্ন করেছিলি? এ মা, ভাগ্যিস। ভাগ্যিস কেন? না, 8 জনে মিলে ঠিক করেছিল একটা টুপি পাঠাবে, ফুল স্ক্যাপ। আর কি, তা শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। এমন বিদঘুটে জন্মদিন কে মনে রাখে? কিন্তু একজন, সেই একজন ঠিক সেই মভ রঙের চমৎকার সিল্কের শাড়ি নিয়ে এসেছে। জন্মদিন তো তবু একরকম, বিবাহবার্ষিকীতে মনে করে একগোছা লম্বা লম্বা ফুল, আর সেই চমৎকার জয়পুরি মিনের গয়না নিয়ে এসেছে। ঠিক ওই গয়না, ওই শাড়ি রিনার সাংঘাতিক পছন্দ ছিল। উপমন্যুর এক বন্ধুর বিয়েতে উপহার কিনতে গিয়ে দেখেছিল। এক এক সময় এমন হয় না যে মনে হয় ওই জিনিসটা না পেলে মরে যাব, জীবন বিস্বাদ হয়ে যাবে। সেই একরকম চাওয়া, কিন্তু মুখ ফুটে উপমন্যুকে কিছু বলতে ইচ্ছা হয়নি ওর। ওর টাকা, ওর রোজগার, ওর হিসেব, ওর খেয়াল ওই বুঝুক। উপমন্যুকে বলা হয়নি, কিন্তু ওকে কি বলা হয়েছিল রিনার মনে নেই। কত কথাই তো গলগল করে বলা হয়ে যায়, হিসেব থাকে কি? কিন্তু বিবাহ বার্ষিকীর উপহার নিয়ে রিনা খুবই রাগারাগি করেছিল। এমন করছো যেন বিয়েটা তোমার সঙ্গেই হয়েছে। মুখটা বেচারির একটু ম্লান হয়ে গেল, কিন্তু হারবার পাত্র তো নয়। অমনি ঝলমল করে বলে উঠল, আমার না হোক, তোমার তো বটে। আর বিয়ে একটা আনন্দের, একটা বেশ শুভ ব্যাপার। উপহার দিতে ইচ্ছে হলো, চোখ চকচক, ঠোঁট তুলতুল দেখতে ইচ্ছে হলো। বলল, আর রিনা অমনি জল হয়ে গেল। হারুর মা, কেউ কি এসেছিল আজ দুপুরে? উপমন্যুর ভাবটা যেন এই হঠাৎ কথাটা মনে হয়েছে তাই এমনি জিজ্ঞাসা করছে, কিন্তু ভেতরটা তার উৎকর্ণ উদ্গ্রীব হয়ে আছে। হারুর মাও তেমন হেঁকে বলল, বৌদি, দুপুরে কেউ এছিল নাকি? বাবুর দিকে ফিরে বলল, আমার তো পেটে ভাত পড়লেই ঘুম ধরে গো বাবু। আচ্ছা আচ্ছা, হয়েছে। বিরক্ত গলায় বাবু বলেন। অবশেষে নিজেরই এক বন্ধুকে কাকুতি মিনতি করে উপমন্যু। কিন্তু কিন্তু করে বলেই ফেলে, খুব ছোট লাগে নিজেকে, কিন্তু কি করা যাবে, এ যে প্রাণের দায়। বারিন, প্লিজ, তোর কলেজে সকাল সকাল ছুটিও তো হয়, একটু আমার বাড়িটা ঘুরে যাস। সে আবার কি, দুপুরবেলা তুই কোথায়? আমি নাই থাকলাম, ও তো থাকে। ওকে, তোর স্ত্রী রিনা? হ্যাঁ। তা আমি হঠাৎ তোর অনুপস্থিতিতে তোর শ্রীমতীর কাছে যেতে যাব কেন? আচ্ছা পাগল তো। না, মানে এই অনেকক্ষণ একা থাকে তো, বুঝতেই পারছিস, একেবারে যুবতী মেয়ে, একলা। পাহারা দিতে পাঠাচ্ছিস? বলতে পারিস। ব্যাপারটা ঠিক কি বলতো? না, মানে ওকে আজকাল কেমন কেমন লাগে, যেন মনে হয় ওর লাইফে অন্য কেউ, মানে অন্য কারো প্রবেশ ঘটেছে। তাই বলো? টিকটিকি লাগাচ্ছ আমাকে? তারপরেই আমাকে সন্দেহ শুরু করবে? মাফ করতে হলো ভাই, এসব গোলমেলে ব্যাপারে আমি নেই। তাছাড়া রিনাই বা কি মনে করবে তোর অ্যাবসেন্সে গেলে? কথাটা সত্যি, তবু বন্ধুর পীড়াপিড়িতে রাজি হয়ে যায় বারিন। ভর দুপুরবেলা রিনার বেল বেজে ওঠে, কুরকুর কুরকুর কুর। খুলে, আরে আপনি, কি ব্যাপার? আলু থালু বিনা বলে ওঠে। আর বলবেন না, সাংঘাতিক জ্যাম, 1 ঘন্টা বাসে বসে বসে দিতি বিরক্ত হয়ে ঘেমে নিয়ে নেমে পড়লাম। কোথায় একটু কাটিয়ে যাই ভাবতে ভাবতে উপমন্যুর কথা মনে পড়লো।
প্রচণ্ড তেষ্টা পেয়েছে, কিন্তু এক গ্লাস ঠান্ডা জল খাওয়াবেন? কি আশ্চর্য, বসুন বসুন। পাখা চালিয়ে দেয় রিনা। ঠান্ডা জল আনে। চা করবে কিনা জিজ্ঞাসা করে। মিষ্টান্ন বার করে। তারপর বারিনের আপত্তিতে আবার ঢুকিয়ে রাখে। কিছুক্ষণ গল্প করে তারপর বারিনও কথা খুঁজে পায় না, রিনাও না। বারিন বলে, দেখি জ্যামটা ছাড়লো কিনা। না রে উপমন্যু, ঠিক দুপুরবেলায় গেলাম, একেবারে দি টাইম ফর দি অ্যারাইভাল অফ পরকিয়া। তো 1.25 ঘন্টা ছিলাম, কেউ এলো না তো। তোর বউকে দেখেও মনে হলো না কারো প্রতীক্ষা করছে। খুব সভ্য ভদ্র বউ তোর, যাই বলিস। বন্ধুর প্রশংসায় খুশিও হয় উপমন্যু, আবার কোথায় যেন একটু আহতও হয়। বলে, এই উপকারটা কর প্লিজ, একটু লেগে থাক। আরেকবার গেলে কিন্তু ও আমার সম্পর্কে খুব খারাপ কিছু ভাববে। রিনা কিন্তু কিছুই ভাবল না, কারণ বারিনের বেচারি বেচারি অপ্রস্তুত বিরস মুখখানা দেখেই বোঝা যাচ্ছিল যে সে উপরোধে ঢেঁকে গিলেছে, খুবই অস্বস্তিতে আছে। আজকেও জ্যাম তো? রিনা হাসি মুখে বলল, অর্থাৎ ছুতোটা ওই জুগিয়ে দিল। অসুবিধায় পড়লে চলে আসবেন বই কি। জল এলো, শরবত এলো, বিকেল গড়াতে চা এলো, সঙ্গে ডালমুট, রসগোল্লা, সয়াবিনের ঘুগনি। তৃতীয় দিন জল শরবত এসব সরবরাহ করে রিনা বলল, আপনার জন্য কতগুলো পত্রিকা এনেছি, যদি আমি ভেতরে গিয়ে একটু বিশ্রাম করি কিছু মনে করবেন? সে হাতের পাতা দিয়ে একটা হাই আড়াল করল। চতুর্থ দিন হাজার কাকুতি মিনতি করেও উপমন্যু বারিনকে আর পাঠাতে পারল না। তবু তো সন্ধেবেলায় বাড়ি ফিরে বারিনের বিষয়ে রিনার মন্তব্যগুলো শোনায়নি। আজ দুপুরে হঠাৎ তোমার বন্ধু বারিনবাবু এসেছিলেন, নাকি ট্রাফিক জ্যামে আটকে হাফ ধরেছিল, তারপর একটু চুপ। তারপরে তাই ভদ্রলোক আমাদের বসার ঘরটা জ্যাম করে দিয়ে গেলেন, হাফও ধরালেন ফাউ হিসেবে। কেন, তোমার কি কেউ আসবার ছিল? উপমন্যুর ধারালো প্রশ্ন। আসবার আর কে থাকবে ভুবন ছাড়া? তা ভুবন তো আর বসবার ঘরে বসে না, বসে কলতলায় বাসনের পাঁজা নিয়ে। আজ না তোমার বন্ধু বারিন আবার এসেছিল, অনেকক্ষণ গল্প হলো জানো। তুমি ওর থেকে নাকি অঙ্ক টুকেছিলে স্কুলে পড়তে। এমা, তুমি টুকলিবাজ। ওহ, আবার বারিন? বুঝলে, তোমার বন্ধুর কি আমাকে মনে ধরলো কিনা বলো তো। নিজের ঘরে বউ আনলেই তো পারেন, পরের বউয়ের কাছে ঘুরঘুর কেন? ছি 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 ছি, বারিন আমার ছোট্টবেলার বন্ধু, তা জানো? ছোট্টবেলার বন্ধুরাই বন্ধুদের বউ নিয়ে বেশি হ্যাংলামি করে। ইস, নিজেকে ভাবো কি? কি আবার ভাববো, আমি যা তাই, স্রেফ একজন পরের বউ। এহেন প্রতিক্রিয়ার পর বাল্য বন্ধুটিকে টিটকিরিগিরি করতে পাঠানোটা ঠিক বন্ধু জনচিত কাজ বলে মনে হয় না। তখন উপমন্যু নিজেই হঠাৎ ভীষণ শরীর খারাপের অজুহাতে দুপুর 2:30-টের সময় বাড়ি ফেরে। দরজা খুলে দেয় হারুর মা। বলে, ভালোই হয়েছে বাবু আপনি এসে গেছেন, বৌদি ভীষণ বমি করতেছে, যা খাচ্ছে উগড়ে দিচ্ছে। সে কি, কখন থেকে? কখন মানে? কদিন থেকেই তো এমন করতেছে, ধুমধুমার বমি। কি খেয়েছিল, ফুচকা টুচকা, আলু কাবলি? কই, আমি তো দেখিনি বাবু। দেখো এখন ঘরে যাও। রিনার চোখের কোণে গভীর কালি, কেমন যেন শীর্ণ দেখাচ্ছে। বুকের সামনের কাপড় ভিজে টুসটুস করছে। কি ব্যাপার তুমি? তোমারই বা কি ব্যাপার? বিকেল হতে না হতেই ডাক্তারের কাছে। ডাক্তার বললেন, ওহ, অ্যাট লং লাস্ট মিস্টার দত্ত, আপনার একটা ছোট্ট অনুপরিমাণ স্পার্ম প্রচণ্ড ফাইট করে তার কাজটি করতে সফল হয়েছে। এখন সাবধানতা, বিয়ের অনেকদিন পরের কনসেপশন তো। কালি পড়া চোখ, কিন্তু উদ্ভাসিত, যেন রাজ্য জয় করেছে। উপমন্যু আড়ে আড়ে দেখে। তার বুকের ভেতর পাথরগুলোকে ডিনামাইট বিস্ফোরণে উড়িয়ে দেওয়া দরকার, কিন্তু সে পারছে না, কিছুতেই পারছে না। অবশেষে যথাসময়ে সুস্থ সবল 8 পাউন্ডের পুত্র সন্তান প্রসব করে। কোনো জটিলতা নেই, খুব সহজ নির্গমন। আজকাল চট করে এমনটা দেখাই যায় না, বিশেষ করে এত পরের জাতক। বাচ্চাটার কান্নাটাও অদ্ভুত, যেন কাঁদছে না, গমক দিয়ে দিয়ে হাসছে। উপমন্যু যখন শোনে তার পত্নীর প্রসব ক্লান্তি কেটে গেছে, তখন সে কেবিনে যায়। অস্বস্তিতে নাড়াচাড়া করে উপহারের রজনীগন্ধা। তারপর নিচু হয়ে স্ত্রীর চোখে অন্তর্ভেদী দৃষ্টি রাখে। কঠিন অনমন্য স্বরে এতদিনের পুষে রাখা প্রশ্নটি করে, কে বাবা বাচ্চাটার? চমকে ওঠে রিনা, কিন্তু পরক্ষণেই সরিয়ে নেয় শিশুটির জাত বস্ত্রের ঘোমটা। আর সঙ্গে সঙ্গে স্বামীর চোখে লাফিয়ে ওঠে নির্ভুল প্রতিবিম্ব, তার নিজের।
জিজ্ঞাসা মুছে যাওয়া, বোকা বনে যাওয়া সেই মুখের দিকে ক্লান্ত চোখে তাকায় রিনা। ফুঁপিয়ে বলে ওঠে, কে আর? এক মিথ্যে 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 উপমন্যু। এমন করে বলে যেন একই সঙ্গে তার পুত্রলাভ ও পতি বিয়োগ হলো। ছি 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 ছি, বাড়ি আমার ছোট্টবেলার বন্ধু তা তা জানো,